ওকে, সো আমরা আজকে যে লেসনটা দেখব সেই লেসনের দেখো টাইটেলটা যদি আমরা দেখি যে ম্যানেজিং দ্য ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট। ওকে, সো আমি একটু ফুল স্ক্রিন করে নেই। তোমাদের আমি যখন এক এক করে যখন টপিকগুলো পড়াবো, তোমাদের যদি কোনো কারণে কোনো জায়গায় যদি মনে হয় যে একটু পজ দেওয়া দরকার বা আরেকবার রিপিট করা দরকার, তোমরা আমাকে মাঝখানে মানে কোশ্চেন করতে পারো। তো যেই টপিকটা নিচ্ছি সেটা হচ্ছে যে ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট। ওকে, দেখি যে আমরা আসলে এই লেসনটার ভিতরে আমাদের কি আছে। তো এক্সপ্লেন দ্য প্রসেস ম্যানেজিং দ্য ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট। একটা ইনফরমেশন সিস্টেম প্রজেক্টের যে সমস্ত প্রসেসগুলো, সেই প্রসেসগুলো কি কি, সেই জিনিসগুলো বেসিক কনসেপ্ট আমরা কিছু জানবো। তারপরে যে এটার জন্য কি কি স্কিল রিকোয়ার্ড দরকার, মানে কি কি জিনিসগুলো জানলে আমরা ওই প্রজেক্ট ম্যানেজমেন্টটা আমরা আসলে করতে পারবো অ্যাজ এ সিস্টেম অ্যানালিস্ট বা অ্যাজ এ সিস্টেম প্রজেক্ট ম্যানেজার আমি যদি বলি। তারপরে হচ্ছে যে লিস্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস গুলো কি কি ডিউরিং দ্য প্রজেক্ট ইনিশিয়ালাইজেশন, প্ল্যানিং, এক্সিকিউশন অ্যান্ড ক্লোজ ডাউন, মানে প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কি কি অ্যাক্টিভিটিস গুলো হইতে পারে। তারপরে সেখান থেকে আমরা কিছু জিনিস বের করার চেষ্টা করব, সেটা হলো যে ক্রিটিক্যাল পাথ শিডিউলিং, গ্যান্ট চার্ট, নেটওয়ার্ক ডায়াগ্রাম, যেগুলোর মাধ্যমে আসলে একটা প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করতে গেলে সবচেয়ে বেস্ট পাথের মাধ্যমে কাজ করতে গেলে কিভাবে করতে হবে সেই জিনিসগুলো আমরা দেখবো। আর লাস্টে দেখবো কিছু প্রজেক্টের বিভিন্ন রকমের টুলস যেগুলো দিয়ে আসলে এই প্রজেক্টের কাজগুলো করতে হয়। এই জিনিসগুলি আসলে বেসিক্যালি গোল বা অবজেক্টিভস ফর দিস লেসন। ওকে, তো আমরা প্রথমে একটু দেখে নেই যে আমরা একটু আগে যেটা বলছিলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো প্রজেক্ট ম্যানেজমেন্টের আসলে বেসিক্যালি আমাদের প্রয়োজনীয়তা আসলে কি, যদি আমি এখানে বলি, দেখো কি বলছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট মে বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দ্য সিস্টেম বিকজ ইট হেল্পস টু এনশিওর দ্য মিটিং কাস্টমার দ্য এক্সপেকটেশন, মানে কাস্টমারদের যে এক্সপেকটেশন শুরু থেকে শেষ পর্যন্ত তাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন, তাদের বা হ্যাপিনেস, তাদের রিকোয়ারমেন্টসের ইউজিবিলিটির ব্যাপারগুলো, সবগুলো জিনিসকে মিট করার যে ব্যাপারটা সেটাকে আসলে এনশিওর করে কি প্রজেক্ট ম্যানেজমেন্ট। আর লাস্টে বলতেছে স্যাটিসফাইং দ্য বাজেট অ্যান্ড টাইম কনস্ট্যান্ট, ওটা বলতেছি কাস্টমার সাইটের ক্ষেত্রে। আর পরেরটা বলতেছি যে যেই পরিমাণ বাজেট নিয়ে কাজটা করতে হবে যে ওই প্রজেক্ট মানে ওই প্রজেক্ট কোম্পানির, আর সেটার জন্য যে পরিমাণ টাইম, সেই পরিমাণ টাইমের মধ্যে কাজটা কমপ্লিট হওয়া পসিবল কিনা সেই জিনিসগুলোকে এনশিওর করে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট। তার মানে এই কয়েকটা তিনটা কিওয়ার্ডের মাধ্যমে যদি আমি ডিফাইন করি, এই কি ইউজারদের স্যাটিসফ্যাকশন গুলাকে মিট করে, আর প্রজেক্ট ম্যানেজমেন্টের যে কন্ট্রোল করে ওরা, ওদের মধ্যে টাইম স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা, আর একটা হচ্ছে কি বাজেটের যে স্যাটিসফাইংটা, এই জিনিসগুলোকে এনশিওর করে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো এটা করার জন্য আমাদের যে সমস্ত স্কিল রিকোয়ারমেন্টস গুলো দরকার সেই জিনিসগুলো আমরা আসলে এখন দেখবো। তো তার আগে একটু আমরা দুটো জিনিস একটু দেখে নেই, প্রিভিয়াস এই জিনিসগুলো নিয়ে আমরা একটু করছি, কথা বলছি যে একটা সিস্টেমের ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে আমরা কি করি, যে প্রজেক্টের কি পরিমাণ গোল আছে, কি পরিমাণ ডেফিসিয়েন্সি আছে, কি এটা অ্যাচিভ করার জন্য কি গোল দরকার, কি সাব গোল দরকার, এই স্টাডিগুলো কিন্তু আমরা ফিজিবিলিটি স্টাডির ভিতরে করে আসছি। আর সেটার উপর বেসিস করে আমরা কিন্তু রিকোয়ারমেন্টসটা কি দরকার, কি প্রবলেমের উপর বেসিস করে আমাদের সিস্টেমটা কাজ করবে, সেই জিনিসগুলোর কিন্তু একটা রিকোয়েস্ট আমরা দিতে পারি যে এই সিস্টেমটার ভিতরে এই প্রবলেম আছে, এই ডেফিসিয়েন্সি আছে, এইটার উপর বেসিস করে আমরা কাজ করা শুরু করতে পারি। তো সেটা বলতে একটা যে একটা টেমপ্লেট বা যে একটা প্রসেস, সেই প্রসেসটাকে আমরা বলতেছি সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট। কোন সার্ভিসটা আমার দরকার সেটার জন্য আমি রিকোয়েস্টটা যেটার মাধ্যমে করব সেটাকে আমরা বলবো এসএসআর বা সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট। তো সেটার জন্য একটা টেমপ্লেট যদি বলা হয়, একটা এইখানে কোনো একটা কোম্পানির একটা টেমপ্লেট সিস্টেম সার্ভিস রিকোয়ারমেন্টস কিসের জন্য, পারচেজিং ফুলফিলমেন্ট করার জন্য, সেটার ভিতরে কি কি থাকে, name, contact information, person requested system, statement of the problem, and the name and the contact information of the lesson and the sponsor. কোন স্পন্সর সেটা গিয়া করবে, কি ধরনের প্রবলেমের জন্য কাজ করবে, সেটার বেসিক ইনফরমেশন দিয়ে একটা কোম্পানি একটা অ্যাপ্লিকেশন প্লাস তার বা আদার্স ইনফরমেশন গুলো দিয়ে একটা রিকোয়েস্ট প্রদান করে। সেটা এই জন্য এখানে আরেকটু ক্লিয়ারলি বলা হয়েছে যে সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট ইজ দ্য ফর্ম অফ দ্য রিকোয়েস্টিং ডেভেলপমেন্ট অর মেইনটেনেন্স অফ অ্যান ইনফরমেশন সিস্টেম। ইট ইনক্লুড দ্য কন্ট্যাক্ট পারসন, প্রবলেম স্টেটমেন্ট অ্যান্ড সার্ভিস রিকোয়েস্ট স্টেটমেন্ট অ্যান্ড দ্য কন্ট্যাক্ট ইনফরমেশন। মানে যেটার মাধ্যমে আমি যখন কোনো একটা রিকোয়েস্ট করবো, সেই রিকোয়েস্টের ভিতরে প্রবলেম স্টেটমেন্টটা থাকবে, কি মানে ইনফরমেশন প্রোভাইড করতে হবে, কি কাজের প্রবলেমের উপর বেসিস করে এটা কাজ করবে, আর ইনফরমেশন গুলো বাকি কার কাছ থেকে আমি চাচ্ছি, অথবা
যে রিকোয়েস্টটা করতেছে ওর ইনফরমেশন ডিটেলস দেওয়া থাকবে। এই টেমপ্লেটটাকেই আমরা আসলে বলতেছি এসএসআর, বা যেটাকে বলতেছি সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট। এক একটা কোম্পানির হয়তো এক এক রকমের টেমপ্লেট হইতে পারে, বাট ইনফরমেশন গুলো আসলে এটা থাকে, যেটা কি কন্ট্যাক্ট পার্সনের ইনফরমেশন, প্রবলেম স্টেটমেন্ট। আমি সিম্পল একটা এক্সাম্পল দেই। মনে করো তুমি কোনো একটা কোম্পানিতে তোমার একটা ল্যাপটপ বা ডেস্কটপ, একটা কম্পিউটার ফিক্স করার জন্য তুমি কোম্পানিতে নিলা। ওরা কিন্তু তোমার কাছ থেকে একটা স্টেটমেন্ট নিয়ে নেয় যে তুমি এই তারিখে দিছো, এই কন্ট্যাক্ট পার্সন এই, এবং ইনিশিয়ালি এই প্রবলেম বলে মনে হয় এই তোমার ল্যাপটপটা বা ডেস্কটপটা তোমার এখানে দিয়ে দেওয়া হলো, সেটার উপর বেসিস করে ওরা কাজ করবে। এই যে একটা রিকোয়েস্ট, এই টাইপের একটা ফরম্যাট বা টেমপ্লেট কিন্তু যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট বলো, প্রজেক্ট ডেভেলপমেন্ট বলো, সব ধরনের রিকোয়েস্টের ক্ষেত্রে এরকম একটা টেমপ্লেট বা সফটওয়্যার একটা ফলো করে। এটাকে আমরা আসলে বলতেছি এসএসআর, বা সেটাকে বলেছি সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট। এখন একটু বেসিক কয়েকটা প্রিন্সিপাল বা কনসেপ্ট আমরা একটু জেনে নেই যে প্রজেক্ট কি, প্রজেক্ট ম্যানেজমেন্ট কি, প্রজেক্ট ম্যানেজারটা আসলে কি, ডেলিভারেবল ব্যাপারটা আসলে কি। প্রজেক্ট বলতে এখানে বোঝানো হচ্ছে, দেখো যেটার মানে অ্যাক্টিভিটিস গুলো, যেটার ভিতরে আমাদের প্ল্যান গুলো থাকবে, সেটাকে আমরা আসলে বলতেছি প্ল্যান প্রজেক্ট। যেমন বলছে প্ল্যান আন্ডারটেকিং অফ এ রিলেটেড অ্যাক্টিভিটিস টু রিচ দ্য অবজেক্টিভ দ্যাট হ্যাজ বিন বিগান, এবং যেটাতে শুরু করতে হবে এবং শেষ করতে হবে। এটার ভিতরে আমাদের টাস্ক গুলো দেওয়া থাকবে, এবং এটার মধ্যে থেকে আন্ডারটেকিং মানে আমাদের টাস্ক গুলোকে অ্যাসাইন করা হবে যে কোন সময় থেকে কোন সময় আমি কাজটা কি করব এবং সেটা শেষ হবে কখন। এটা যেই পার্টের মধ্যে করা হয় সেটাকে আমরা আসলে বলতেছি প্রজেক্ট। আর এটা করার জন্য যে সমস্ত প্রসেস বা যে সমস্ত টুলস আমরা ইউজ করতে পারি, সেটাকে আমরা আসলে বলতেছি ম্যানেজমেন্ট। যেটাকে শুরু থেকে কোন পার্টটা কতদিন, কোন সময়টা কতদিন, কে কোন টিম কতক্ষণ কাজ করবে, কোন টিমের কাজের উপর ডিপেন্ড করে অন্য কোনো একটা কাজ আবার শুরু হবে, এটার যে প্ল্যানিংটা, এটাকে আমরা আসলে বলতেছি প্রজেক্ট ম্যানেজমেন্ট। এটাকে বলা হচ্ছে আসলে যেটা কন্ট্রোল করে বা প্রসেস যেটা বলে, এই কন্ট্রোল প্রসেস অফ ইনিশিয়ালাইজেশন বা প্ল্যানিং, এক্সিকিউশন, ক্লোজিং, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আসলে প্রজেক্টটা করার জন্য কে কে কাজগুলো করে, সেটার উপর বেসিস করে আমরা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজটা করি। তারপরেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। এই প্রজেক্টটা ম্যানেজ করার জন্য যে পার্সনটা ম্যানেজ করে, সেটাকে আমরা আসলে বলতেছি প্রজেক্ট ম্যানেজার। মানে এটা হতে পারে যে সিস্টেম অ্যানালিস্টের সাথে কাজ করে, বা এটা আসলে বেসিক্যালি যেই প্রজেক্টের যে লিডারশিপের যে কাজটা করতেছে সেই আসলে এখানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করে। যেটা বলা হচ্ছে যে সিস্টেম অ্যানালিস্ট উইথ ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ বা স্কিল রেসপন্সিবল ফর লিডিং দ্য প্রজেক্ট ইনিশিয়ালাইজেশন বা মানে প্ল্যানিং, এক্সিকিউশন এন্ড ক্লোজ, যে আসলে লিড করতেছে প্রজেক্টটাকে, সেটাকে আমরা আসলে এখানে বলতেছি প্রজেক্ট ম্যানেজার। আর লাস্টে যেটাকে আমরা বলতেছি যে একটা সফটওয়্যারের জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট যে লাইফ সাইকেল গুলো আমরা ফলো করব, সেটাকে আমরা আসলে প্রোডাক্টটা শেষ করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যে লাইফ সাইকেলটা আমরা মেনটেন করব, সেটাকে আমরা আসলে এখানে বলতেছি ডেলিভারেবল ফেজ। ওকে, যেটা বলছিলাম একটু আগে যে একটা প্রজেক্ট ম্যানেজারের আসলে যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো, সেই অ্যাক্টিভিটিস গুলো আসলে কি কি হইতে পারে। দেখো, কাস্টমার অ্যান্ড ম্যানেজমেন্টের এক্সপেকটেশন সেট করা, টেকনোলজিক্যাল চেঞ্জেস ব্যাপারগুলো আনা, তারপরে ডেভেলপমেন্ট লাইফ সাইকেল গুলো ফলো করা, তারপর হচ্ছে অর্গানাইজেশনাল চেঞ্জ এবং কমপ্লেক্সিটি কোথায় সেটা ফাইন্ড আউট করা, তারপরে কন্ট্রাক্টরস অথবা ভেন্ডরদের রিকোয়ারমেন্টস গুলো সেট করা, তারপরে ম্যানেজিং পিপল, তারপর হচ্ছে মেথোডোলজিক্যাল তারপরে মেথোডোলজিক্যাল টুলস গুলো মানে চিন্তা করা, তারপরে টাইম এবং রিসোর্স গুলো সেট করা, তারপরে ডকুমেন্টেশন এবং কমিউনিকেশন প্ল্যান সেট করা। তো এই জিনিসগুলোকে কমপ্লিটলি আসলে সব অ্যাক্টিভিটিস গুলোকে আমরা আসলে যাতে বলতেছি দ্য আর্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, যে আসলে এই কাজগুলো একজন সিস্টেম অ্যানালিস্ট বা একজন প্রজেক্ট ম্যানেজমেন্টের অ্যাক্টিভিটিস এর মধ্যে কাজগুলো পড়ে। আমরা এখানে যদি বলি যে এই অ্যাক্টিভিটিস গুলোই আসলে একজন প্রজেক্ট ম্যানেজমেন্টের রোলের মধ্যে পড়ে। এখন আমরা দেখব যে এই কাজগুলো করার জন্য কি কি টুলস আসলে ইউজ করা হয় একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে, সেই টুলসগুলো আমরা এক এক করে দেখব। প্রথমে আমরা দেখব যে গ্যান্ট চার্টের মাধ্যমে কাজ করতে হয় একটা প্রজেক্টের, তারপরে নেটওয়ার্ক ডায়াগ্রাম, সেইখান থেকে কিছু পার্ট ক্যালকুলেশন করতে হয়, সেইখান থেকে ক্যালকুলেশন করে ক্রিটিক্যাল পাথ বের করতে হয়, আর লাস্টে প্রজেক্ট ম্যানেজমেন্টটাকে শুরু থেকে শেষ পর্যন্ত শিডিউলিং করার জন্য কোন পাথে গেলে আমরা ক্রিটিক্যাল পাথ ক্যালকুলেশন বের করতে পারবো। এই জিনিসগুলো আসলে আমরা এই লেসনটার মধ্যে শিখতে পারবো। এগুলোকে আমরা আসলে বলতেছি যে শিডিউলিং প্রজেক্ট প্ল্যান, যেটার মাধ্যমে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত যে প্ল্যানের মাধ্যমে আমরা আসলে কাজগুলো করতে পারবো।
প্রথমে আমি দেখি যে গ্যান্ট চার্ট এবং নেটওয়ার্ক ডায়াগ্রামটা আসলে কি। দেখো এখানে বলতেছি গ্যান্ট চার্ট বলতে কি, যেটা টাস্কের ডিউরেশন দেওয়া থাকবে এবং মানে টাস্কের ডিউরেশন যদি দেওয়া থাকে তখন একটা মানে টিম এ বা টিম বি ওরা একই সময় কাজ করতে পারে, তাদের কাজের সাথে ওভারল্যাপ হইতে পারে এই জিনিসগুলো আসলে, এবং কোন টাইমটা কোন টিমের কত রকমের টাইম দেওয়া আছে সেটাকে ফিক্স করে দেওয়া থাকে। এই জিনিসগুলোকে আমরা বলতেছি গ্যান্ট চার্ট। আর নেটওয়ার্ক ডায়াগ্রামের মধ্যে বলতেছে যে যখন মানে একটা আরেকটার সাথে টাইম করতেছে কিন্তু সেটার ভিতরে আবার ডিপেন্ডেন্সি থাকবে, কোন টাইমের সাথে কোন টিম কার উপর ডিপেন্ডেন্স। যেমন এখানে গ্যান্ট চার্টের ভিতরে কিন্তু কোনো ডিপেন্ডেন্সির কথা বলা হয় নাই, সবাই সবার সাথে কাজ করবে, সবাই ওভারল্যাপ হইতে পারে, কোনো সমস্যা নেই। আর এখানে ওভারল্যাপ হইলে সেখানে বলতেছে কার সাথে কে ডিপেন্ডেন্স, কোনটার সাথে শেষ করলে অন্য একটা কাজ শুরু করবে, এই ডিপেন্ডেন্সির জিনিসগুলোকে কাজ করবে। এবং ডু নট শো দ্য ওভারল্যাপ টাইম বা শো দ্য প্যারালালিজম, প্যারালালিজমের মাধ্যমে হইতে পারে কিন্তু একটার সাথে কিন্তু ওভারল্যাপ হবে না। তারপরে বলতেছে শো স্ল্যাক অফ টাইম ইন বক্সেস, মানে প্রত্যেকটা ভিতরে কোনটা কতটুকু টাইম দেওয়া আছে সেই জিনিসগুলোকে অ্যানসার করে দেওয়া থাকবে। তো এই গ্যান্ট চার্ট এবং নেটওয়ার্ক ডায়াগ্রামগুলো যখন আমরা দেখবো তখন আর একটু বেশি ক্লিয়ার হবো। এখানে দেখো একটা এক্সাম্পল দিচ্ছে গ্যান্ট চার্টের। যেমন দেখো আমি যদি এই জায়গাগুলোতে চিন্তা করি, তাহলে তো আমার টাস্কগুলো কয়টা টাস্ক দেওয়া আছে, আর এইদিকে আমি চিন্তা করবো ওই টাস্কগুলোর জন্য কত উইক দেওয়া আছে। আমি যদি এখান থেকে 1 নাম্বারটা চিন্তা করি যে 1 নাম্বার টাস্ক, সেটা হচ্ছে রিসার্চের জন্য দেওয়া আছে কত 1 উইক 2 উইক, তার মানে উইক 1 এবং উইক 2, তার মানে এটার জন্য দেওয়া আছে 2 উইক। একইভাবে স্যাম্পল আরেকটা মানে টাস্ক দেওয়া আছে, সেটা দেওয়া আছে ডিজাইনের জন্য দেওয়া আছে 2 উইক এবং সেটা শুরু হবে 2 নাম্বার এবং 3 নাম্বার উইক থেকে, 2 নাম্বার উইক থেকে শুরু হবে 3 নাম্বারে শেষ হবে। একইভাবে আরেকটা টাস্ক এটা লেআউটের জন্য 2 নাম্বার উইক থেকে শুরু করে 4 নাম্বার উইকে শেষ হবে। তারপরে আরেকটা টাস্ক ডেভেলপিং, সেটা 4 নাম্বার উইক থেকে শুরু করে 6 নাম্বার উইকে শেষ হবে। একইভাবে আরেকটা টাস্ক দেওয়া আছে 5 নাম্বার উইক থেকে শুরু করে 6 নাম্বার উইক শেষ। আরেকটা টাস্ক দেওয়া আছে 6 নাম্বার থেকে 7 নাম্বার। এইখানে যদি আমি দেখি, দেখো কোন টাস্কটা কত উইক নাম্বার থেকে শুরু করে কত নাম্বার উইকে শেষ হবে এই জিনিসগুলোকে এখানে ক্লিয়ারলি দেওয়া আছে। কিন্তু এখানে দেখার বিষয় সেটা হলো, দেখো যেমন এখানে এই 1 নাম্বার যে টাস্কটা, সেই 1 নাম্বার টাস্কের এবং 2 নাম্বার টাস্কের উইক 2টা কিন্তু ওভারল্যাপ হইতেছে। একইভাবে এই 3 নাম্বার টাস্কটাও কিন্তু ওভারল্যাপ হচ্ছে। একইভাবে আবার এখানে কিন্তু উইক 3 এর এই 2 নাম্বার 3 নাম্বার টাস্ক কিন্তু ওভারল্যাপ হচ্ছে। একইভাবে উইক 4 এ আবার এই দুটো ওভারল্যাপ হচ্ছে। এখানে আবার একইভাবে 5 এবং 6 দুটো ওভারল্যাপ হচ্ছে, এখানে আবার 6 ওভারল্যাপ হচ্ছে। তো গ্যান্ট চার্টের ভিতরে ওভারল্যাপ হলে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু নেটওয়ার্ক ডায়াগ্রাম যখন পরেরটা, সেটার ভিতরে আমরা ওভারল্যাপ গুলোকে ওভারকাম করে তারপরে কাজ করার চেষ্টা করবো এবং কোনটার সাথে কে ডিপেন্ডেন্স সেই জিনিসগুলোকে ফলো করে আমরা কাজ করব। তার মানে গ্যান্ট চার্টের ভিতরে আমাদের জাস্ট খালি কোনটা কত উইকে কাজ শুরু হবে এবং কোনটা কত উইকের মধ্যে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে এবং সেটা কোন টাস্কের জন্য কিভাবে অ্যাসাইন করা হচ্ছে সেই জিনিসগুলোকে আমরা গ্যান্ট চার্টের মাধ্যমে ডিফাইন করে দিতে পারবো। তো এটা গেল আমার গ্যান্ট চার্টের এক্সাম্পল। এরপরে আমি যদি আসি পরেরটা, এটা করার জন্য আমাদের কিছু টাইম ডিউরেশন বা কত সময় দেওয়া আছে এবং কত সময় আমার লাগবে, এই জিনিসগুলো একটা ক্যালকুলেশন আমার লাগবে, সেটাকে আমরা আসলে এখানে বলতেছি যে পার চার্টের ক্যালকুলেশন। এখানে 3টা প্যারামিটার আমাদের প্রবলেমের মধ্যে দেওয়া থাকতে পারে, সেটা হলো যে অপটিমিস্টিক টাইম, পেসিমিস্টিক টাইম, তারটা হচ্ছে যে রিয়েলিস্টিক টাইম। তো সেই 3টা টাইম থেকে আমাকে বের করা লাগবে এক্সপেক্টেড টাইম। তো এক্সপেক্টেড টাইম বলতে এখানে যে ফর্মুলাটা O + 4R + P / 6, তো এই জিনিসগুলো থেকে আমরা একটা ক্যালকুলেশন করে বের করবো। সেটা কি বের করবো সেটা আমরা এখানে দেখতেছি। দেখো তোমাদের কোন একটা প্রবলেমের মধ্যে, মানে যে পরীক্ষার মধ্যে বা আমাদের যে প্র্যাকটিসের মধ্যে যে প্রবলেমগুলো দেওয়া থাকবে, ঠিক এরকম একটা অ্যাক্টিভিটি দেওয়া থাকবে, দিয়ে এরকম একটা টেবিল দেওয়া থাকবে। তো সেইখান থেকে আমাকে প্রথম যে কাজটা করা লাগবে হলো এক্সপেক্টেড টাইমটা বের করা লাগবে, এই কলামটা বের করা লাগবে। এই এক্সপেক্টেড টাইমটা কি O + 4R + P / 6 দিয়ে আমি এখানে বের করবো। তার মানে এই অ্যাক্টিভিটিজের জন্য O দেওয়া ছিল 1, R দেওয়া ছিল 5, P দেওয়া ছিল 9, সেখান থেকে আমি এক্সপেক্টেড টাইম বের করছি, সেটা কত 5। তার মানে এই কাজটার জন্য আমার আসলে এক্স্যাক্টলি টাইম লাগবে হলো 5 উইক। এই কাজটার জন্য ডিজাইনিং এর জন্য লাগবে আমার 6 উইক। তো এই টেবিলটা নিয়েই পরবর্তীতে আমি কাজ শুরু করবো।
তার মানে প্রবলেমটা দুই অনুসারে দুইভাবে দেওয়া থাকতে পারে, এইভাবে দিয়ে এই কলামটা দেওয়া থাকতে পারে, তখন আমাকে এই কলাম ডিজাইন করতে হবে। আবার এমন হতে পারে যে এই কলামটাই দেওয়া নাই, ডিরেক্টলি এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে, তাইলে আমি এখান থেকে শুরু করবো, তাহলে আর এই টেবিলের এই কলামের আমার আর কোনো প্রয়োজন নাই। তো দুইভাবেই থাকতে পারে প্রবলেমটা, তারপরে আমরা কাজ শুরু করবো। ওকে, এখানে আমি দেখে নেই যে ক্রিটিক্যাল পাথ কি এবং স্ল্যাক টাইম কি। মানে আমার যে নেটওয়ার্ক ডায়াগ্রামটা আমি ডিজাইন করব, সেই ডায়াগ্রামটার ভিতরে সবচেয়ে শর্টেস্ট পাথ যেটা আমি বের করবো সেটাকে আমরা আসলে বলবো ক্রিটিক্যাল পাথ। আর প্রত্যেকটার জন্য যে টাইম দেওয়া থাকবে, সেই টাইমের জন্য যদি কোনো ডিলে ছাড়া যদি একটা কাজ কমপ্লিট করা হয়, সেটাকে আমরা আসলে বলবো স্ল্যাক টাইম। এখন এইখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো আমি মানে ক্রিটিক্যাল পাথ বের করব, কিন্তু এখানে কোনো স্পেসিফিক করে কোনো ক্রিটিক্যাল পাথ দেখা হয় নাই, কিন্তু এক্সাম্পল গুলো এখানে একটা দেওয়া আছে। দেখো আমি মনে করো যে 1 নাম্বার থেকে 8 নাম্বারে আমি যাব, তা আমার পাথটা আসলে কয়টা হইতে পারে, যেমন আমি যদি বলি 1 2 4 5 8, এটাও একটা পাথ হইতে পারে, আবার 1 3 4 6 7 8। এখন ডিপেন্ড করতেছে কোন পাতে গেলে আমার সবগুলো কাজ আসলে শেষ হবে এবং সবগুলা উইকের কাজ শেষ হবে, সেই জিনিসগুলো আমি এই ডায়াগ্রামের মাধ্যমে আসলে ডিফাইন করা পসিবল না। এখন আমাকে ওই যে ডায়াগ্রাম দুটো দেখছিলাম, গ্যান্ট চার্ট এবং নেটওয়ার্ক ডায়াগ্রাম, এই দুটো ডায়াগ্রামের যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাইলে আমি বের করা পসিবল হবে 1 থেকে 8-এ যাওয়ার জন্য কোন পাতে গেলে আমার জন্য শর্টেস্ট পাথ হবে। তো সেই জিনিসগুলি আমরা এখন শিখবো। সেটার জন্য আমরা আরেকটু কনসেপ্ট একটু ক্লিয়ার করে নেই। যেমন এখান থেকে একটা মানে এটা যদি এইগুলোকে আমরা বলতেছি এক একটা ইভেন্ট, আর এই ইভেন্টের জন্য আমাদের এখানে টাইম দেওয়া থাকবে, সেটাকে আমরা বলতেছি এই যে অ্যাক্টিভিটির যে একটা টাইম দেওয়া থাকবে, এইগুলোকে প্রত্যেকগুলোকে আমরা ইভেন্ট বলতেছি। আর এইগুলোকে ইন্ডিভিজুয়ালি কাজ করার জন্য এখানে টাইম দেওয়া থাকবে, এই যেমন এই কাজটা করার জন্য কত টাইম দেওয়া থাকবে সেটাকে আমরা বলতেছি অ্যাক্টিভিটি। আর ওভারঅল পুরো সিস্টেমটাকে, কাজটাকে, প্রসেসটাকে আমরা বলতেছি একটা নেটওয়ার্ক। তো সেটা করার জন্যই আমি দেখি, যেমন আমি যদি বলি এটা যদি একটা ইভেন্ট হয় আর এটা একটা ইভেন্ট হয়, তো দুইটা ইভেন্টের মাঝখান থেকে যাওয়ার জন্য 2 নাম্বার থেকে 3 নাম্বারে যাওয়ার জন্য, যেমন আমি যদি এটাকে বলি সি নাম্বার টাস্ক, সেটার জন্য এই দুইটা ভ্যালু দেওয়া আছে 5 এবং 4। তো এটা কি, দেখো সি নাম্বার টাস্কের জন্য 4 উইক দেওয়া আছে, তো এই 4 উইক বলতে বোঝানো হচ্ছে 5 নাম্বার উইক থেকে শুরু করে 9 নাম্বারে শেষ হবে, এই জন্য কিন্তু এটাকে বলতেছে 4 উইক। ওকে, এখন এই কাজটা আমি এক্সাম্পলে গেলে আরো বেশি ক্লিয়ার হব। তো এই সি নাম্বার টাস্কের জন্য 5 উইক দেওয়া আছে, 4 উইক দেওয়া আছে, সেটা শুরু হবে 5 নাম্বার উইক থেকে 9 নাম্বার উইকে শেষ হবে। এটা যদি আমি 2 থেকে 3-এ যাই 1, আবার আমি উল্টা যদি আসি 3 থেকে 2 যদি আসি, এটাও কিন্তু 4 উইকই লাগবে, তখন শুরু হবে 8 নাম্বার উইক থেকে 12 নাম্বার উইক। তার মানে এই প্যারামিটার গুলোকে একটু ডিফাইন করব, একবার ফরওয়ার্ডের ক্ষেত্রে আরেকবার ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে। তো যখন আমি ফরওয়ার্ডে যাচ্ছি, তখন আমার এই প্যারামিটারগুলোর নাম হচ্ছে আর্লি স্টার্ট টাইম, ইএস এটা, আর এটাকে আমরা বলতেছি আর্লি ফিনিশ টাইম। আর এখান থেকে এই প্যারামিটারটাকে আমরা বলতেছি এলএস বা লেটেস্ট স্টার্ট টাইম, আর এটাকে আমরা বলতেছি লেটেস্ট ফিনিশ টাইম। আর এটাকে আমরা বলতেছি অ্যাক্টিভিটি, আর এই চারটাকে বলতেছি ওই অ্যাক্টিভিটির জন্য টাইম। এই জিনিসগুলো জাস্ট একটু আমরা বেসিক একটু জেনে নেই, তারপরে আমরা সেই অনুসারে এক্সাম্পল আমরা একটু জেনে নিতে পারবো। ওকে, এখন আমি একটু কোন জিনিসগুলো আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামের ভিতরে করা যাবে আর কোন জিনিসগুলো করা যাবে না একটু দেখে নেই। দেখো এইখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে 1 নাম্বার থেকে 2 নাম্বারে যাওয়ার জন্য। দেখো 1 নাম্বার থেকে 2 নাম্বার যাওয়ার জন্য একটা উইক দেওয়া আছে, আবার এই 1 নাম্বার থেকে 2 নাম্বার যাওয়ার জন্য আরেকটা উইক দেওয়া আছে, কিন্তু আলটিমেটলি একটা থেকে আরেকটা যাওয়ার জন্য 2টা উইক ডিফারেন্ট হইতে পারে না। যেমন এই বলতেছি 1 নাম্বার থেকে 2 নাম্বারে যাও, এই উইক দেওয়া আছে, আবার 1 নাম্বার থেকে 2 নাম্বারে যাও, বি উইক দেওয়া আছে। এটা কিন্তু আসলে কখনো প্র্যাকটিক্যালি সম্ভব না, কারণ এখান থেকে এখানে যাওয়ার জন্য আইদার এটা হবে অথবা অন্য পাতে সেখানে আসতে হবে। তার মানে একই টাস্কের জন্য 2টা পাথ ডিফারেন্ট হইতে পারে না। এই জন্য এখানে এটাকে ভেঙে অন্যভাবে দেওয়া হচ্ছে। দেখো এখান থেকে 2-এ যাও, এই উইক ঠিক আছে, আবার তুমি আরেকটা প্রসেসে তুমি অন্য জায়গায় চলে যাও, তো সেটাকে আমি এদিক থেকে গিয়ে এদিকে আসতে পারি, অথবা এখান থেকে ডিরেক্টলি নিয়ে আসতে পারি। তার মানে এটাকে ভেঙে আমাকে ডিরেক্টলি বলা যাবে না, কিন্তু ভেঙে আমি অন্য পাতে ডিফাইন করছি। যেমন দেখো এখানে আসলে আলটিমেটলি টাস্ক কিন্তু 3টা, মানে একটা এটা এখানে আমি গিয়ে মানে একটা টাস্ক 2টা টাস্ক, এখানে আমি একটা টাস্ক 2টা টাস্ক করলাম, আর এইখানে এটার সাথে এটা কানেক্ট করার জন্য ডামি একটা পাথ আমি ব্যবহার করলাম। ডামি পাথটা কি সেটা আমি আরো এক্সাম্পলে গেলে আর একটু ক্লিয়ার হবো। এই একই জিনিসটাই এখানে হয়েছে, আমি এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমাদের এই জায়গায় আসতে আর একটু ক্লিয়ার হলে হবে।
এরকম একটা এক্সাম্পল তোমাদের আসলে পরীক্ষায় দেওয়া থাকবে। দেখো যে the following table shows list of the activities, tasks and their independence and time required to complete the each activities for a project. তোমরা কি আমার সবাই কথা শুনতে পারতেছো? এখন এই ডায়াগ্রামটার ভিতর থেকে আমি মানে এক্স্যাক্টলি এতক্ষণ যা যা শিখে আসলাম এই সব কনসেপ্ট আসলে এই এক্সাম্পলটার মধ্যেই আমরা আসলে ইউজ করব বা অ্যাপ্লাই করব। দিয়ে তোমাদের এরকম একটা টেবিল দেওয়া থাকবে যে এই কাজগুলোর এই থেকে এল পর্যন্ত অ্যাক্টিভিটিস গুলো এবং এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর কাজের সাথে আবার ডিপেন্ডেন্সি দেওয়া থাকবে। যেমন আমি বলি যে এ নামক একটা টাস্ক, সেটার জন্য কোনো ডিপেন্ডেন্সি দেওয়া নাই, কিন্তু সেটার জন্য দেওয়া আছে 4 উইক। একইভাবে বি আর একটা টাস্ক, সেটা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি করার জন্য বলে দেওয়া আছে 2 উইক, এবং সেটা বলতেছে এ টাস্কের সাথে ডিপেন্ডেন্ট, মানে বি কাজটা করতে হলে আগে এই কাজটা শেষ করা লাগবে, এই জন্য বলা হচ্ছে এর উপর ডিপেন্ডেন্স। একইভাবে সি নামক টাস্কটা মানে প্রায়োরিটাইজ দ্য রিকোয়ারমেন্ট, এই কাজটা করার জন্য দেওয়া আছে 1 উইক, এবং এই কাজটাও বলতেছে কি ওই এ এর কাজটা শেষ না হলে সি এর কাজটা শেষ করা যাবে না, শুরু করা যাবে না। একইভাবে ডি নামক আরেকটা টাস্ক বলতেছে বি এবং সি যদি শেষ না হয়, বি এবং সি যদি শেষ না হয় সে কাজ করতে পারবে না, মানে ডি কাজটা বি এবং সি এর উপর ডিপেন্ডেন্স, এবং এটা দেওয়া আছে 5 উইক। এইভাবে প্রত্যেকটা কাজের সাথে নিজের কাজ তো দেওয়াই আছে, এবং সে কার সাথে ডিপেন্ডেন্স, সে আগের কোন কাজের সাথে ডিপেন্ডেন্স, সেই জিনিসটাকে ডিফাইন করেই এখানে দেওয়া আছে। সেটাকে আমরা আসলে বলতেছি অ্যাক্টিভিটি শো করার জন্য একটা টাস্ক। তো এইভাবে প্রত্যেকটা কাজের জন্য কার সাথে ডিপেন্ডেন্স এই জিনিসগুলো ডিফাইন করা আছে এক, আর এই কাজগুলো করার জন্য কোনটার আসলে কি পরিমাণ উইক সেটা এখানে দেওয়া আছে। এখন আসলে দিয়ে এইরকম একটা এক্সাম্পল দিয়ে বলে দেওয়া হয়েছে, এখান থেকে তুমি ড্র দ্য গ্যান্ট চার্ট, পার্ট চার্ট অথবা নেটওয়ার্ক ডায়াগ্রাম এবং লাস্টে বের করে ক্রিটিক্যাল পাথ এবং ক্রিটিক্যাল ভ্যালু, এই জিনিসগুলো বের করতে বলা হয়েছে। এখন তাহলে আলটিমেটলি আমার কাজটা আসলে কি? দেখো এরকম একটা প্রজেক্টের কাজ, একজন প্রজেক্ট ম্যানেজার, মনে করো যে তোমার একটা কোম্পানি, তুমি যে কোম্পানিতে কাজ করো বা যেই সফটওয়্যার ডেভেলপমেন্টে তুমি কাজ করো অ্যাজ এ সিস্টেম অ্যানালিস্ট, ওই কোম্পানির যে প্রজেক্ট ম্যানেজার ও একটা গভর্নমেন্টের প্রজেক্ট অথবা কোন একটা কোম্পানি থেকে একটা প্রজেক্ট নিয়ে আসলো, সেইভাবে এই কাজগুলো এরকম ভাবে দেওয়া আছে। এখন এই টাস্কটা একজন সিস্টেম অ্যানালিস্টের কাছে দেওয়া হলো যে দেখেন তো ওরা এরকম ভাবে কাজগুলোকে ডিফাইন করে দিছে। তো একটু আমার একটা হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ আমি ক্লাস করতেছি বলুন তো। আমি আপনাদের ওকে, সো যেটা বলা এই জায়গায় এরকম একটা এক্সাম্পল দেওয়া থাকবে, এবং এই এক্সাম্পলের পার্সপেক্টিভে তো তোমাকে অ্যাজ এ সিস্টেম অ্যানালিস্ট তোমাকে বলে দেওয়া হবে যে তুমি এইখান থেকে বের করা লাগবে যে তোমার এই কাজটা করতে আসলে কত উইক লাগবে। দেখো এখানে আমি যদি এইভাবে চিন্তা করি, সবগুলো কাজকে যদি ক্যালকুলেশন করি, দেখো কত উইক দেওয়া আছে, 4 2 6 7 5 12 12 13 14 5 19 19 20 27 27 3 30 আর মানে ক্যালকুলেশন মনে ভুল হয়েছে, দেখি 4 2 6 6 7 5 12 12 13 14 19 20 27 27 3 30 30 31 32 33 34 5 39 উইক। দেখো এখানে টোটাল দেওয়া আছে কত উইক? হ্যালো, 39 উইক। হ্যাঁ দেখো এই কাজটা কমপ্লিট করার জন্য আমাকে বলে দেওয়া হয়েছে যে টোটাল 39 উইকের মধ্যে কাজটা শেষ করতে হবে, এরকম ভাবে টাস্কটা দিয়ে দেওয়া আছে। তো ওই প্রজেক্ট ম্যানেজার ওই কোম্পানির যে সিস্টেম অ্যানালিস্ট ওনাকে এই কাজটা দিয়ে বললো যে দেখেন এই জায়গা থেকে আসলে কত উইক আসলে মিনিমাইজ করা যায়, যে কত উইকের মাধ্যমেই আসলে আমাদের কাজটা সম্পন্ন করা সম্ভব। তখন এই প্রজেক্ট ম্যানেজার যে কাজগুলো আসলে করবে, প্রথমে গ্যান্ট চার্ট ডিজাইন করবে, তারপরে পার্ট চার্ট ডিজাইন করবে, তারপরে ক্রিটিক্যাল পাথ বের করে ক্রিটিক্যাল ভ্যালু বের করবে, যার মাধ্যমে ও আসলে ফাইন্ড আউট করার চেষ্টা করবে যে এই প্রজেক্টটা কাজ কমপ্লিট করতে আসলে ওর কত উইক লাগবে। তো সেটা করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো আমার গ্যান্ট চার্ট। দেখো গ্যান্ট চার্টের মধ্যে আমি কি করছি,
এখানে প্রথম অবস্থায় যেটা কাজ করতেছি গ্যান্ট চার্টে দুইটা জিনিস আমাদের মনে আছে। গ্যান্ট চার্টে এখানে কি কাজ করছিলাম, এই যে এখানে দুইটা জিনিস লাগছিল আমাদের গ্যান্ট চার্টে, মনে আছে যে এক সাইডে আমার সবগুলো উইক, কত উইক এক, আরেকটা হচ্ছে যে এই জায়গায় লাগছে আমার কতগুলো টাস্ক, আর এইখানে আমার সেই টাস্কগুলোর কাজগুলো। তো সেটা করব আমি এখানে সেই অনুসারেই। দেখো এক নম্বরে যেটা আমি করছি সেটা দেখো, এ নাম্বার যে টাস্কটা সেটার জন্য কত উইক দেওয়া আছে, 4 উইক। 4 উইক। দেখো আমি এইখানে দিব আমার টাস্কগুলো, আর এই দিকে আমি চলে যাব সেই কাজগুলো করার জন্য যত উইক লাগতেছে। এবং এক নাম্বার উইকটাকে আমি প্রথমে ধরবো এবং শুরু থেকে ধরবো। এবং দেখো এক নাম্বার উইকের জন্য সে কি কারোর উপর ডিপেন্ডেন্স না স্যার। এই জন্য আমি এক নাম্বার কাজটাকে শুরু করতেছি কি 0 থেকে। দেখো এক নাম্বার কাজটা শুরু করছি 0 থেকে এবং এটার জন্য দেওয়া আছে 4 উইক। ক্লিয়ার এটা? ওকে। তারপরে দেখো বি নামক যে কাজটা সেটা জন্য দেওয়া আছে 2 উইক এবং সেটা কখন শুরু হবে, এর থেকে স্যার, এর পরে। তো সেটাই কিন্তু করছি। দেখো এর পরে বি কাজটা শুরু করছি 2 উইক এবং সেটা দেওয়া আছে এর পরে। একইভাবে সি এর যে কাজটা সেটাও বলতেছে এর পরে এবং সেটার জন্য দেওয়া আছে কত, 1 উইক। তো সেটাই কিন্তু করছি। দেখো এটাকে আন্দাজ করে। হ্যাঁ বলো স্যার। উপরে স্যার আমরা যে দেখলাম উইক গুলো, এখানে কি প্রথমে কি উপরে আমি সবগুলো উইক লিখবো স্যার? হ্যাঁ, তো এইটাই কিন্তু আলটিমেটলি দেখো উইক কিন্তু চলে আসতেছে এইগুলাই না, এর জন্য 4 উইক, বি এর জন্য 2 উইক, এরকম ভাবেই চলে আসতেছে না। জি। তো সেটাই কিন্তু দেখো উইক অনুসারে কিন্তু আমি আগাইতেছি। স্যার বলো স্যার, আচ্ছা নিচের দিকে মনে করে এস বা আই এর দিকে কি এর থেকে শুরু হওয়ার কোনো সম্ভাবনা আছে স্যার? এর থেকে মনে করেন স্যার আই জে কে অপশন গুলো আছে না নিচে, ওইগুলোর মধ্যে মনে করেন সাপোজ জি এর জায়গায় কি এ হওয়ার কোনো সম্ভাবনা কি আছে কি নিচের দিকে? আগে আমি প্রবলেম গুলো দেখি, তারপরে দেখবো তোমাদের কোশ্চেন সব চলে আসবে অ্যান্সার। এক্সাম্পলটা আগে দেখি, ক্লিয়ার হই। ঠিক আছে? হ্যালো, আমরা এই এক্সাম্পলটা আগে শেষ করি, তারপরে দেখবো তোমাদের অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার চলে যাবে। তো দেখো এই টাস্কটা এক নাম্বার যে টাস্কটা এ সেই কারোর উপরই ডিপেন্ডেন্স না এবং 4 উইক দেওয়া আছে, এই জন্য আমি এই কাজটা 0 থেকে শুরু করলাম এবং এর জন্য 4 উইক শেষ। বি কাজটা এর উপর ডিপেন্ডেন্স এবং দেওয়া আছে 2 উইক, তো সেটাই করলাম। বি কাজটা এর উপর ডিপেন্ডেন্স বলতে মানে এ শেষ হলে শুরু করবে। তারপরে সি এর কাজটা একইভাবে এর উপর ডিপেন্ডেন্স এবং জন্য দেওয়া আছে 1 উইক, সেটাই করছি। সি এর যে কাজটা এর উপর ডিপেন্ডেন্স এবং 1 উইক। তারপরে ডি, ডি কাজটা বলা হচ্ছে বি এবং সি এর উপর ডিপেন্ডেন্স। আমি এখানে একটা এরকম একটা এক্সাম্পল দিয়ে দেখো। মনে করো একটা টিমকে কাজ দেওয়া হয়েছে রেজাল্ট প্রসেসিং এর কাজটা করার জন্য, ওদেরকে দেওয়া হলো 7 উইক। আরেকটা টিমকে দেওয়া হলো, ওরা বলতেছে যে স্টুডেন্টের ইনফরমেশনের সিস্টেমের জন্য কাজ করবে, ওদেরকে দেওয়া হয়েছে 5 উইক। এবং দুইটা টিম একই সময় যদি কাজ শুরু করে, তাহলে এই দুইটা টিমের কাজ শেষ করার জন্য কত সপ্তাহ ওয়েট করে লাগবে? 7 উইক স্যার। একটু ভেবেচিন্তে বলো। দুইটা টিম একই সময় কাজ শুরু করছে, একটা টিমকে দেওয়া হয়েছে 7 উইক আর একটা টিমকে দেওয়া হয়েছে 5 উইক, তাহলে কত উইক আসলে ওয়েট করা লাগবে? স্যার 12। না, ও যেটা বলছে সেটাই রাইট, কারণ দুইটা টিম কিন্তু একই সময় শুরু করছে। তাহলে আমি যদি যেটা ম্যাক্সিমাম সেটাকে যদি ধরি, ওইটার ভিতরে কি প্যারালালি ওই বি এর টাইম মানে আরেকটা যে টাস্ক সেই টাস্কটা শেষ হয়ে যাচ্ছে না? জি স্যার। সেটাই কিন্তু আমরা এখানে করব, যে যখনই কোন একটা টাস্ক 2টা বা 3টা বা 4টা 5টা টাস্কের সাথে ডিপেন্ডেন্সি হয়, তখন আমি দেখব যে সর্বোচ্চ এবং দুইটা যদি একই সময়ে হইতে থাকে, প্যারালালি চলতে থাকে, তখন আমি দেখব যে সবচেয়ে বেশি টাইম লাগছে কোন টাস্কটা। সেটাকে যদি আমি ধরে ফেলি তাহলে দেখবো যে ছোট কাজটা এটার ভিতরে ঢুকে গেছে। সেটাই দেখছি এখানে। দেখো বলা হচ্ছে ডি যে টাস্কটা বি এবং সি এর উপর ডিপেন্ডেন্স, আমি যদি এই ডি এর কাজটা এই বি এর পরে শুরু করি, তাহলে এই সি এর কাজটা এর মধ্যে শেষ হয়ে যাবে না? আর আমি যদি ডি এর কাজটা মানে বলতেছে বি এবং সি এর উপর ডিপেন্ডেন্স, কিন্তু আমি যদি আলটিমেটলি সি থেকে শুরু করতাম বি এর কাজটা, তাহলে কি বি এর কাজটা শেষ হইতো? শেষ হইতো না। কিন্তু এই এর মধ্যে কি সি এর কাজটাও কিন্তু শেষ হয়ে গেছে, তাই না? তার মানে এই সি এর কাজটাও কিন্তু আমার সিস্টেমের সাথে ইনভলভ।
প্যারালালি এই কাজটা শেষ হয়ে গেছে, তার মানে এই দুইটা মডিউলের কাজের উপরে কিন্তু ডিপেন্ড করতেছে ডি এর কাজটা। তার মানে এটাও শেষ, এটাও শেষ। আমি যদি 2 শেষ করি তাহলে বি এর সি এর কাজটাও প্যারালালি আমার শেষ হয়ে যাবে। তার মানে যখনই দুইটা কাজ একসাথে শুরু হবে প্যারালালি কোনো কাজ শুরু হলে তখন আমি যেটা বেশি, যেই কাজটাতে বেশিটা উইক দেওয়া আছে সেটা যদি আমি ধরি, ওটার ভিতরে ছোট উইকের কাজগুলো শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একটা কথা। এরপরে আমি আসি ই এর যে কাজটা, সেটা শুরু হবে ডি এর পরে, ই এর কাজটা শুরু হবে ডি এর পরে এবং 2 উইক। তারপরে এফ এর যে কাজটা সেটা হবে ই এর পরে, এফ এর যে কাজটা শুরু হবে ই এর পরে, সেটা দেওয়া আছে 5 উইক। জি এর যে কাজটা সেটাও শুরু হবে ই এর পরে, সেটা দেওয়া আছে 1 উইক। জি এর যে কাজটা সেটাও শুরু হবে ই এর পরে 1 উইক। তারপরে বলতেছে এইচ এর কাজটা শুরু হবে এফ এর পরে 7 উইক। এই যে দেখো এইচ এর কাজটা শুরু হবে এফ এর পরে 7 উইক। তারপরে আই এর কাজটা শুরু হবে জি এর পরে 3 উইক। দেখো আই এর কাজটা জি এর পরে শুরু হবে 3 উইক। তারপরে জে এর কাজটা শুরু হবে আই এর পরে 2 উইক। জে এর কাজটা আই এর পরে 2 উইক। এরপরে আবার এখানে দেখো কে এর কাজটা শুরু হবে জে এইচ এবং জে। আসলে দেখো কে এর কাজটা শুরু হবে এইচ এবং জে, তাহলে আমি কোনটাকে ধরবো? এইচ কে ধরলে দেখো এই সময় কিন্তু জে এর কাজটাও শেষ হয়ে যাবে, তাই না? তাইলে আমি এইচ থেকে শুরু করলে কে এর কাজটা 2 উইক ধরলে আমার জি এর কাজটা শেষ হয়ে যাবে। এই জন্য আমার যেটা ম্যাক্সিমাম সেটাকে ধরলাম এবং ছোট কাজটা এর মধ্যে শেষ হয়ে গেল। এই জন্য এইচ এবং জে এর মধ্যে থেকে আমি আসলে কে মানে এইচ কে ধরলাম, দেন কে এর কাজটা আমি শুরু করলাম। এরপরে এল এর কাজটা কে এর পর থেকে 5 উইক, তো সেটা দিলাম। এটার মাধ্যমে আমি এখন বের করার চেষ্টা করব যে একটা আসলে আমার কত উইক লাগবে বা লাগছে। দেখো আমি যদি এইভাবে ধরি, এর জন্য লাগছে 4 উইক, তাই না? আর এই বি এবং সি এর মধ্যে কাকে ধরলে হয়ে যাচ্ছে? স্যার বি। বি কে ধরে নিলাম। ওকে, তাহলে আমার এখানে সি এর লাগতেছে না। একইভাবে এখানে ডি লাগবে, এখানে ই লাগবে। এইখানে দেখো এই পর্যন্ত কাজটা শেষ করার জন্য এফ কে যদি ধরি তাহলে জি এবং আই কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে, তাই না? আমি যে এফ কে ধরি, একইভাবে আবার যদি আমি এখানে এইচ কে ধরে ফেলি তাহলে এখানে যে কাজটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তার মানে এই দুইটা কাজ যদি আমি ধরি, এফ এবং এইচ যদি ধরি, তাহলে দেখো জি আই জে তিনটা কাজ কিন্তু এর ভিতরে ঢুকে শেষ হয়ে যাচ্ছে। এরপরে কে এবং এল। তাহলে আমি যদি এইভাবে চিন্তা করি, দেখো এ বি ডি ই এফ এইচ কে এল, তাহলে এদের জন্য আসলে কত উইক করলে লাগছিল? দেখো 4 2 6 5 11 12 13 5 18 7 25 25 7 2 27 27 5 32। তার মানে আমার ড্রাফট মানে আইডিয়া একটা বের করলাম যে আমার আসলে এই পাতে যদি আমি করি তাহলে আমার আসলে 32 উইক লাগবে, যেখানে এখানে দেওয়া ছিল 39 উইক। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এই জ্ঞান চার্টের মধ্যে কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে কিনা বলো? না স্যার, স্যার এটার মধ্যে ওইভাবে আমরা জাস্ট বসায় দেব যেভাবে। সেটাই, আমাদের সিনারিওটা চেঞ্জ হবে পরের একটা এক্সাম্পলে, তখন কেমন হবে সেটা আমি আবার বুঝাবো। জাস্ট এই সিনারিওর বেসিসে জ্ঞান চার্টে কারো কোনো কোশ্চেন নাই, তাই না? স্যার জি স্যার। জের বিষয়ে একটু ক্লিয়ার করতে স্যার। বুঝলাম না, আরেকবার বলো। স্যার যে আই থেকে শুরু হয়েছে আবার এইচ এ গিয়ে শেষ হয়েছে নাকি? হ্যাঁ, তো সেটাই তো হওয়ার কথা না, কারণ আই থেকে 2 উইক বলছে, তাই না? জি স্যার। তো আই থেকে যদি 2 উইক হয়, তার মানে এই জায়গা থেকে শুরু হলে 2 উইক আমার যেখানে যাবে সেই অনুসারে হবে। এটা এখন হ্যাঁ, কার ভিতরে ঢুকে গেল ডাজন্ট ম্যাটার, মানে ম্যাটার হচ্ছে যে আমার ওইটার জন্য যত উইক লাগবে সেই অনুসারে হবে, কারণ আমাকে কিন্তু জ্ঞান চার্টে বলে দিছে ওভারল্যাপ হবে। ও আচ্ছা স্যার, শুরুটা আমি দেখবো না, তাই না স্যার? হ্যাঁ আচ্ছা ওকে, তো এটা গেল আমাদের। এরপরে আমি আসি এখন পার্ট চার্টে। এটার কনসেপ্টটাকে আমি এখানে অ্যাপ্লাই করব, জ্ঞান চার্টের কনসেপ্টটাও আমি এখানে অ্যাপ্লাই করব। এখানে দেখো যে জিনিসটা দেখার বিষয়, যে টাস্কগুলো নিয়ে আমি কাজ করব সেই টাস্কগুলোকে শুরু থেকে আমি ধরে নেব 0 থেকে আমি আসি, 0 নাম্বার টাস্ক থেকে আমি শুরু করতেছি। যখনই আমি এই কাজটা এই নাম্বার কাজটা শুরু করব সেটাকে আমি বলবো 1 নাম্বার কাজ, এটা বলবো 2 নাম্বার কাজ, এটা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এইভাবে আমি নাম্বারিং করে করে যাব এবং প্রত্যেকটা কাজকে নাম্বারিং করে করে আমি কাজ শেষ করব।
এবং খেয়াল করব যে কোন কাজটার জন্য কি ডিপেন্ডেন্সি এবং কোন কাজটার জন্য কত টাইম দেওয়া আছে, যেটা এখানে অবশ্যই দিয়ে অ্যাপ্লাই করছি, এটাও আমরা এখানে চিন্তা করবো এবং টেবিল দুইটা প্যারালালি আমরা ফলো করে তারপরে কাজ করব। দেখো এ নামক কাজটা জিরো যে আমি বললাম জিরো থেকে শুরু হয়েছি, 1 নাম্বার কাজ, এটাকে আমি ধরলাম 1 নাম্বার কাজে আমি গেলাম। 1 নাম্বার কাজের জন্য কি এ দেওয়া আছে এবং এর জন্য কত উইক দেওয়া আছে, 4 উইক। 1 নাম্বার কাজ শেষ। এরপরে আমি 2 নাম্বার কাজে যাব। 2 নাম্বার কাজটা কার হয়ে যাওয়া লাগবে বলো? স্যার হ্যালো, এ এ হয়ে যাওয়া লাগবে। তার মানে আমার কিন্তু 2 নাম্বার কাজটা আমি কিন্তু আবার জিরো থেকে শুরু করতে পারবো না, শুরু করা লাগবে কোথেকে, 1 থেকে, তাই না? জি স্যার। এই 1 থেকেই কিন্তু আমি শুরু করছি, কারণ এই পর্যন্ত এর কাজ হচ্ছে, এরপর আমি কাজ শুরু করবো বি এর। 1 নাম্বার থেকে আমি 2 নাম্বারে যাব, এই জন্য আমি আবার আরেকটা 2 নাম্বার দিতেছি এবং সেটা দিতেছি বি এর টাস্ক এবং সেটার জন্য দেওয়া আছে কত, 2। এখন আমি আবার আসি সি। সি এর কাজটা বলতেছে আবার কার থেকে শুরু করতে বলছে, এটাও কিন্তু কি এর থেকে শুরু করছে। তার মানে দেখো এর থেকে কিন্তু আরেকটা লাইন বের হয়েছে, যেটা দেখো এর থেকে একটা লাইন, 2টা লাইন আলাদা আলাদা 2টা লাইন বেরিয়েছিল, তাই না? এ থেকে 2টা আলাদা লাইন বেরিয়েছিল, বি এর জন্য 2 উইক এবং এই সি এর জন্য 1 উইক। এটাকে আমি আবার বলতেছি 3 নাম্বার টাস্ক। এরপরে যেটা কাজ করা হয়েছিল ডি এর জন্য আসলে শুরু করছিলাম কার থেকে, বি এর জন্য স্যার বি থেকে শুরু করছিলাম, তাই না? খেয়াল করো ব্যাপারটা, এই যে 4 নাম্বার কাজটা করার জন্য আমি কার থেকে টেনে নিছি, বি থেকে। বি থেকে। দেখো এই 4 নাম্বার কাজটা করার জন্য আমি কিন্তু বি থেকে টেনে নিছি, আর সি কে তখন কি করছি, জাস্ট ইগনোর করে গেছি, তাই না? বিকজ এটা ছোট। এই কারণে আমরা এইখানে ইগনোর করব, কিন্তু এইখানে আমি ইগনোর করতে পারবো না। কিন্তু আলটিমেটলি এই কাজটাও কিন্তু ডি এর সাথে ইনভলভ না। এই জন্য দেখো এই ডি এর কাজটা অনলি বি এর সাথে কিন্তু ইনভলভ না, সি এর সাথেও ইনভলভ, কিন্তু যেটা বড় আমি সেটাকে ধরে নিয়েছি, এই জন্য সি এর কাজটাকে আমি ইগনোর করে গেছি, কিন্তু আলটিমেটলি দুটাই কিন্তু ইনভলভ। এইখানে যেমন আমি কানেকশন দিয়ে দেখাই দিয়েছি ডি এর সাথে শুরু হয়েছে, এই সিটাকেও আমি এখানে কিছু করি নাই, কিন্তু এই জায়গায় হালকা একটা ডট 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 লাইন দিয়ে 2 এর সাথে আমি কানেক্ট করে দেবো। তার মানে আমি আলটিমেটলি এখানে কানেক্ট করে দিতেছি। দেখো এখানে যদি আমি হালকা হালকা ডট ডট দিয়ে দেই, তাহলে বোঝানো যাবে যে এই ডি এর যে কাজটা বি এবং সি দুটার সাথেই ডিপেন্ডেন্ট। তো সেটাই আমি এখানে বলবো। এখানে দেখো ডট 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 দিয়ে এখানে 2 এর সাথে কানেক্ট করে দিয়েছি এবং এইখানে একটা জিনিস এক্সট্রা ইউজ করছি, এটাকে আমি বলতেছি ডামি D1। ডামি বলতে ডামির একটা ভ্যালু ইউজ করব এবং সেটার জন্য কোনো উইক লাগে না, সেটা হচ্ছে 0। এই জিনিসটা ক্লিয়ার কিনা বললাম? তার মানে এই জায়গায় আমি ফাঁকা রাখছি, কোনো সমস্যা নাই, কিন্তু এই জায়গায় আমি ফাঁকা রাখতে পারবো না। এই কারণে রাখতে পারবো না, কারণ এই ডায়াগ্রামটা যখন আমার কমপ্লিট হবে তখন এই উইকটার জন্য যে টাকা লাগছে আমার টিমের মধ্যে, তখন বলবে কি এইভাবে এইরকম একটা টিমকে আপনি কাজ করাইছেন, এতগুলো টাকা দিয়ে খরচ করছেন, কিন্তু আমার প্রজেক্টে কোনো কাজে আসে নাই। কিন্তু যখনই ডট ডট দিয়ে কানেক্ট করাইবা তখনই বলবা যে হ্যাঁ এই টিমও কাজ করছিল, এই টিমও কাজ করছিল, এদের কাজটা এখানে এসে কানেক্ট করাই হয়ে পরের কাজটা শুরু হয়ে গেছে। তার মানে আমার প্রজেক্টের ভিতরে কোনো পার্ট, এই গ্যান্ট চার্টের পার্ট চার্টের ভিতরে কোনো পার্টই কি থাকবে না, ফাঁকা থাকবে না। তার মানে ওইটা কোনো না কোনো একটা অন্য কোনো একটা অ্যাক্টিভিটির সাথে বা ইভেন্টের সাথে কানেক্টেড হয়ে যাবে। ওকে, এবার আমি আসি পরেরটাতে। পরে বলছে 4 নাম্বার উইক শুরু হবে ডিসি থেকে, সেটা তো আমি করলাম। ওকে, 5 নাম্বারটা ই শুরু হবে ডি থেকে, এই যে ই শুরু হবে ডি থেকে সেটা দেওয়া আছে 2 উইক। এরপরে বলতেছে এফ শুরু হবে ই থেকে, এফ শুরু হবে ই থেকে, সেটা দেওয়া আছে 5 উইক। তারপরে শুরু হবে জি শুরু হবে ই থেকে, এখন একইভাবে জি শুরু হবে ই থেকে, যেটা এই জায়গায় এখানে হয়েছিল, ই থেকে প্যারালালি 2টা শুরু হয়েছিল, একটা এফ আর একটা জি। এরপরে এইচ শুরু হবে এফ থেকে, এরপর দেখো যে এইচ শুরু হচ্ছে এফ থেকে, তারপরে শুরু হবে আই শুরু হবে জি থেকে, এই যে আই শুরু হবে জি থেকে 3 উইক। তারপরে জে শুরু হবে আই থেকে, জে শুরু হবে আই থেকে 2 উইক। এরপরে এইখানে এসে দেখো কে এর ব্যাপারটা যখন আসছে, কে এর ব্যাপারটা আমরা এখানে কিভাবে সলভ করছিলাম, যে এইচ এবং জে দুইটার সাথে যখন কানেক্টেড হবে, কিন্তু আমি শুরু করছিলাম কার থেকে, এইচ থেকে। এই জন্য এইটাকে আমি ডট 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 দিয়ে এইচ এর সাথে কানেক্ট করে তারপরে শুরু করছি।
তার মানে এই পাথটা ফাঁকা থাকা যাবে না, এটাকে আমি ডট ডট দিয়ে এখানে কানেক্ট করে দিছি। তার মানে এই পাথটা ফাঁকা যাবে না, ডট 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 দিয়ে কে সাথে কানেক্ট করে দিলে বোঝা যাচ্ছে যে আমার এখানে ডামি পাথ ইউজ হয়েছে। এবং সেটাকে আমি তখন বলতেছি, এটাকে বলছিলাম ডামি 1, এখানে আমি বলবো ডামি 2, এবং এটার জন্য ভ্যালু 0। মানে এখানে আমার কোনো নতুন করে কোনো উইক লাগে নাই, জাস্ট আমি এখানে ডট ডট দিয়ে কানেক্ট করে দিলাম। তারপরে কে চলে গেলাম, তারপরে কে থেকে এল এর জন্য চলে গেলাম 5 এই জিনিসটা আপাতত বুঝছো কিনা বলো? ঠিক স্যার। এবং এখানে দুইটা জিনিস ক্লিয়ার হওয়া লাগবে। এক হচ্ছে দুইটা পাথ প্যারালালি শুরু হইলে মানে ডামি পাথটা কেন আমি আনতেছি এক, আর কোনো একটা পাথকে ফাঁকা রাখা যাবে না। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এই জিনিসটা ক্লিয়ার করে ফেলি। মনে করো এই জায়গায় এসে কে এর এখানে এইচ এবং জে এর পরিবর্তে শুধু দেওয়া আছে এইচ, তাহলে কি হইতো? এই ডায়াগ্রামটার ভিতরে তাহলে কি হইতো? তাহলে এইচ থেকে এতে স্যার তখন বলছেন স্যার, হ্যাঁ, এইচ থেকে কে শুরু হইতো, এইচ থেকে কে শুরু হইতো, তাহলে কি এই ডামি পার্টটা কি আমার লাগতো? না স্যার, লাগতো না। কিন্তু এই টিমটা জি আই জে, এই তিনটা টিম আলাদা আলাদা, এখানে 1 উইক, এখানে 3 উইক, এখানে 2 উইক, এই 6 উইকের কাজ কি হয়েছে না প্রজেক্টের? অবশ্যই এই কাজটা হয়েছে, এবং এদের জন্য কি টাকা খরচ হয়েছে না? কিন্তু এটা যখন এরকম হবে, তখন যদি ডিপেন্ডেন্সি না থাকতো, তখন এরকম কোনো পাথ যদি বের হয়ে যায় যে আসলে টিমের সাথে আলাদা লাইন হয়ে গেছে টোটালি, তখন এই পাথটাকে ফাঁকা না রেখে তোমাকে বের করতে হবে যে এই প্রজেক্টের লাস্ট এবং ইন্ডিং ইভেন্ট কোনটা। বলতে পারবো এই প্রজেক্টের লাস্ট ইভেন্ট প্রজেক্ট কোনটা? স্যার 11 নাকি 12। এই 12 নাম্বার টাস্ক করছে সবার শেষে, তাই না? জি স্যার। তখন এই টাস্কটাকে, ওই পাথটাকে, এই যে যেমন এখানে 10, এই 10টাকে ডামি দিয়ে 12 সাথে কানেক্ট করে দেওয়া। ক্লিয়ার? বুঝতেছো কি বলছি আমি কেন? কারণ হচ্ছে কি ওই পার্টটাও আমার প্রজেক্টের মধ্যে লাগছে, ওইটার জন্য টাকা খরচ হয়েছে, ওইটার জন্য টাইম গেছে। মানে এটা না, এটা যদি এরকম ফাঁকা থাকে তাহলে বলতে হবে যে এই দিক দিয়ে চলে গেছে, কিন্তু আলটিমেটলি এটা কোনো কানেকশনই হয় নাই। মনে করো পদ্মা সেতু এমন একটা অবস্থা করছে, মাঝখানে দিয়ে কোনো একটা জায়গায় কাজ ডিভাইড হয়ে গেছে, ওই ডিভাইড হয়ে মনে করো যে অন্য একটা লাইনে আমি আরেকটা লাইন বাইর করে দিলাম, কিন্তু মাঝখানে গিয়ে আবার নদী, তাহলে কিন্তু কাজ হবে? তার মানে ওই টাকাটা লস না? কিন্তু ওইটাকে যদি আমি আবার বাদ করে একটা কানেক্ট করে দিই আমার মেইন লাইনের সাথে, তাহলে বুঝতে হবে যে এখানে কোনো না কারণে গেছিল, কিন্তু ওই পাতে আসলে কাজটা শেষ হয় নাই, আসলে এই পাতে কাজটা শেষ হয়েছে, কিন্তু ওদের কাজগুলো বা কন্ট্রিবিউশন গুলো প্রজেক্টের ভিতরে ছিল। বুঝতে পারছো? ওকে, তো এটা গেল আমার পার্ট চার্ট। এই পার্ট চার্টের এই আপাতত এই ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু আমার বোঝার উপায় নেই যে আসলে কত উইক লাগছে। আমি জাস্ট আপাতত 0 থেকে 12 পর্যন্ত আমি পার্টগুলোকে ডিফাইন করলাম। এখন আমাকে ডিফাইন করতে হবে যে আমার কত উইক লাগছে কোনটার জন্য কিভাবে। দেখো আমি ওই যে মনে আছে যে এইখানে একটা কাজ করছিলাম, এই যে এখানে দেখো এইখান থেকে 2 থেকে 3-এ গেছিলাম একবার, আবার 3 থেকে 2-এ আসছিলাম, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড। মানে মনে করো যে এখানে 4 উইক দেওয়া ছিল সি এর জন্য, তাহলে 5 থেকে 6 উইক 4 উইক লাগছে। আবার ব্যাক করার জন্য 8 থেকে 12 উইক, এটার জন্য 4 উইক লাগতে হচ্ছে। সেই জিনিসগুলো আমি এখন বের করবো, ইএস, ইএফ, এলএস এবং এলএফ। তো সেটাই আমি এখানে আসি। দেখো 0 নাম্বার উইক থেকে শুরু করে 1-এ চলে গেছে, এটার জন্য দেওয়া ছিল এ নামক একটা টাস্ক, সেটার জন্য 4 উইক দেওয়া ছিল। তো সেটা আমি বলতেছি 0 থেকে শুরু হয়েছে, 4 উইক দেওয়া ছিল, টোটাল লাগছে 4 উইক। 0 4 উইক দেওয়া ছিল, টোটাল লাগছে 4 উইক। তার মানে এটা হচ্ছে 0 থেকে শুরু করা, আর এটা হচ্ছে ওই টাস্কের জন্য যত উইক, আর এটা হচ্ছে টোটাল কত। একইভাবে আমি এখানে আসি, এই পর্যন্ত আমার 4 উইক লাগছে, বি এর জন্য 2, টোটাল কত 6। একইভাবে এইখান থেকে আমি যদি চিন্তা করি, এটার জন্য এই পর্যন্ত আমার 4, এটার জন্য 1 হচ্ছে 5, এখানে 5 এবং 6 আসছে, এইখানে হচ্ছে এই পাতে 5, এই পাতে হচ্ছে 6। তাহলে আমি আসলে কোনটাকে নিয়ে মুভ করছি? 6কে নিয়ে, যেটা ম্যাক্সিমাম। এখন 6, এটার জন্য 5, এটা 11, 1। তারপর আবার এখানে 11, এটার জন্য 2, 13, এখানে আসলাম, এটার জন্য 13, আর এখানে দেওয়া আছে 5, 18, এখানে 18, আর এটার জন্য দেওয়া আছে 7, এখানে 25, এখানে 25-এ এসে আমি থেমে থাকি। এইখানে আবার দেখো এই পর্যন্ত আসলে 13, এটার জন্য দেওয়া আছে 1, 14, এটার জন্য 3, 17, এটার জন্য 2, 19, আর এটার জন্য কিন্তু আমার কোনো উইক লাগে নাই, এই জন্য আমি দিছি 19, 0, 19।
এখন দেখার বিষয় এখানে 19 এবং এখানে 25, তাহলে আমি কাকে নিয়ে মুভ করব? যেটা ম্যাক্সিমাম সেটা নিয়ে মুভ করব। তাহলে আমি 25, এটার জন্য 2, 27, 27 এটার জন্য 5, 2 মানে 35। তার মানে আলটিমেটলি আমি এই ফরওয়ার্ডের মাধ্যমে ব্যাক মানে বের করার চেষ্টা করছি যে আসলে আমার আলটিমেটলি কত উইক লাগছে, 32 উইকই লাগছে। এখন এটা আমি বুঝতেছি যে এই লাইনের মাধ্যমে আমার আসলে 32 আসছে, কিন্তু এই লাইনের মাধ্যমে আমার 32 আসে নাই। এখন এই লাইনের মাধ্যমেই যে 32 আসছে সেটাকে আবার ব্যাকট্র্যাকের মাধ্যমে প্রুফ করাইতে হবে যে কোন পাতে আসলে 32 বের হয়েছে। সেটার জন্য আমি আবার উল্টা ক্যালকুলেশন শুরু করি। দেখো আমি যখন 0 থেকে 12 যাচ্ছি উপরের দিকে তখন আমি উপরে লিখছি, এখন আমি মানে ব্যাক করবো এই জন্য আমি নিচে লিখছি। দেখো এটার জন্য লাগছে টোটাল 32, এটার জন্য দেওয়া ছিল 5, এখানে 27, এখানে 27, ওই জিনিসটাকে আমি জাস্ট বিয়োগ করে আসতেছি। 27 আর এটার জন্য 2, 25, আর এখানে 25 এটার জন্য 0, 25, এখানে 25 এটার জন্য 2, 23, 23 এটার জন্য 3, 20, 20 এটার জন্য 1, 19। আমি এখানে এসে বসে থাকি। এখানে আবার আসছে 25 আসছিল, 25 এটার জন্য 7, 18, 18, 5, 13। এখন যদি আমি মুভ করব কোনটাকে নিয়ে, 13কে নিয়ে না 19কে নিয়ে? যদি আমি 19কে নিয়ে মুভ করি তাহলে এখানে জিরো হওয়ার কোনো সুযোগই নাই। এই জন্য আমি এখানে মুভ করবো 19কে নিয়ে, ছোটটা নিয়ে। যখন ব্যাক ট্র্যাক করবো তখন আমি ওই পাতের ছোটটা নিয়ে মুভ করবো। দেখো এখানে 13 বা 13, এখানে একটু ভুল হয়েছে, আমি এখানে হবে 2, 13, 2, 11, এরপরে 11, 6, 5। এখানে আবার আমি যখন আসতেছি 6, এটার জন্য দেওয়া ছিল 0, 6, 0, 6, এখানে 6 এটার জন্য 1, 5, এখানে 6, 2, 4, এদিকে আসছে 4, এদিকে আসছে 5। আমি 5 নিয়ে মুভ করলে কিন্তু 0 হবে না, 4 নিয়ে মুভ করলে 0 হবে। এই জন্য এখানে নিয়ে আসছি 4, এটার জন্য লাগছে 4, এটার জন্য 0। তার মানে এখন কিন্তু ক্লিয়ার যে আমার আসলে পাথটা কি, 0, 1, 2, 4, 5, 6, 8, 11, 12, এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল পাথ। এবং এই ক্রিটিক্যাল পাথটা আমি এখানে লিখছি, দেখো 0, 1, 2, 4, 5, 6, 8, 11, 12। এবং এটার জন্য আমার কত ভ্যালু লাগছে সেটা আমি এখন দেখবো। 4, 2, 6, 5, 11, 12, 13, 5, 18, 18 7, 25, 25, 2, 27, 27, 5, 32। সেটাই তো আমার ক্রিটিক্যাল ভ্যালু। এখন বলো কারো কোনো কোয়েশ্চেন থাকলে এক এক করে আমি অ্যান্সার দেবো এখানে। নাই? ওকে, এটারই এক্সাম্পলটা আমরা একটু অন্যভাবে যদি দেখি। দেখো এখানে কি করছে, একই রকমেরই এই তিনটা প্রথমেই কোনো কোনো ডিপেন্ডেন্সি দেওয়া নাই, তাহলে তিনটাই শুরু হবে কোত্থেকে? 0 থেকে। সেটাই কিন্তু করছি। এরপরে বাকি কাজটা যার যার মতো করে শুরু করবো। যে যেমন এই যে দেখো ডি এর কাজটা শুরু হবে এ এবং বি, তার মানে ডি এর কাজটা এ এবং বি, তার মানে এর জন্য দেওয়া ছিল 7, বি এর জন্য দেওয়া ছিল 5, তার মানে আমি শুরু করবো কোত্থেকে? এ থেকে। এরপরে সি এর কাজটা ই থেকে, তারপরে যে মানে এফ এর কাজটা ই থেকে, এফ এর কাজটা ই থেকে, তারপরে জি এর কাজটা ডি এবং এফ, তাহলে ডি এবং এফ, এরপরে এই দুইটা শেষ হলে তারপরে জি। তারপরে এইখানে দেখো এই জি এর কাজটা কিন্তু দুইটা একই সময়ে শেষ হয়েছে, তাই না? তার মানে আমি এটা জি এফ থেকেও শুরু করতে পারতাম, ডি থেকেও শুরু করতে পারতাম। যখনই কোন একটা টাস্ক আগের দুইটা টাস্কের উপর ডিপেন্ডেন্ট এবং দুইটা একই সময় শেষ হয়েছে, তাহলে কিন্তু আমি দুইটা যে কোনো একটা থেকেই কিন্তু শুরু করতে পারি, তাই না? এটাই কিন্তু দেখো জি এর টাস্কটা বলতেছে এফ এবং ডি এর উপর ডিপেন্ডেন্স, ডি এবং এফ এর উপর, তাহলে আমি এটা এফ থেকেও শুরু করতে পারতাম অথবা ডি থেকেও শুরু করতে পারতাম। এটা করলাম। তারপরে এইচ শুরু হবে জি থেকে, এইচ শুরু হবে জি থেকে, তারপরে আই শুরু হবে জি থেকে, আই শুরু হবে জি থেকে, তারপরে বলতেছে যে এইচ এবং আই, এইচ এবং আই, তখন যেটা নয় বড় এটা আমি জি থেকে শুরু করলাম। আর এখানে যেহেতু তিনটা কাজ শুরু হচ্ছে 0 থেকে, এই জন্য দেখো তিনটা কাজ আমি শুরু করলাম 0 থেকে। যে একটাই এ 1 নাম্বার টাস্ক, 2 নাম্বার টাস্ক, 3 নাম্বার টাস্ক। এরপরে 2 নাম্বার কাজটা কোথেকে শুরু হয়েছিল? ডি থেকে। তো এটাকে জাস্ট এখানে টেনে নিয়ে তারপরে আমি 3 নাম্বার কাজ শুরু করলাম। এরপরে সি কাজটা শুরু হবে, ডি কাজটা শুরু হবে এ এবং বি থেকে, সেটা করলাম। তারপরে ই কাজটা সি থেকে, এই যে ই কাজটা সি থেকে, এফ কাজটা ই থেকে, এফ কাজটা ই থেকে, জি কাজটা এই যে বলেছিলাম জি, জি শুরু হবে ডি এবং এফ থেকে, যে কোনো একটা থেকে। আমি কি করছি এখানে, মনে করো যে এই ডিটাকে টেনে এনে এখানে ডামে দিছি, তারপরে কাজ শুরু করছি। আমি উল্টাও করতে পারতাম, এটাকে ওইখানে টেনে তারপরে শুরু করতে পারতাম। এরপরে জি অ্যাজ ইউজুয়াল 10, তারপরে এইচ শুরু হবে জি থেকে, এইচ শুরু হবে জি থেকে,
তারপরে আই শুরু হবে জি থেকে, আই শুরু হবে জি থেকে, তারপরে আবার এখানে যেটা কোত্থেকে আসছে এইচ এবং আই। তো এখানে দেখো এইটাকে এখানে টেনে নিছি, কারণ আমি শুরু করছি আই থেকে, এই জন্য এটাকে টেনে ডামি পাত দিলাম, তারপরে কাজ শেষ করে দিলাম। এরপরে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করলে এখানে দেওয়া ছিল মনে করো 70, টোটালি আসলে বের হয়েছে আমার মাত্র 41, 46। এটার একটা এক্সাম্পল। এখানে আমি আরো একটা এক্সাম্পল দিছি। তো এই এক্সাম্পল গুলো তোমরা প্র্যাকটিস করবা। ইভেন আমি কিছু এক্সাম্পল ইয়াতে দিয়ে দেবো তোমাদের প্র্যাকটিসের, ওখানে আমি কিছু এক্সাম্পল দিয়ে দেবো, সেই মানে আমি ওই এক্সাম্পল গুলো তোমরা দেখবা। আমি এখানে কিছু এক্সাম্পল দিয়ে দেবো, এখানে কিছু আমি এক্সাম্পল দিব, তাতে তোমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারো। বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা শেষ পর্যন্ত? আপাতত নাই। তোমরা কি বিএলসির মধ্যে অ্যাটেন্ডেন্সটা দিছো? জি স্যার। ওকে, যারা যারা দেওয়া নাই বিএলসির মধ্যে দিয়ে দাও, আমি বিএলসি থেকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। আর তোমাদেরকে আরেকটা জিনিস আমি একটু বলছি, তোমাদেরকে আগেও বলছি, আর একবার বলি, তোমরা অনেকেই বিএলসির মধ্যে আমি যেটা বলছিলাম যে মিড টার্মের যে ফিডব্যাকটা, এটা অনেকেই দেও নাই। এখানে দেও নাই এরকম কেউ আসো? স্যার দেওয়া হয়েছে স্যার। আচ্ছা, আর কেউ আছো যে দেও নাই? স্যার কোনটা, ওই যে মিড টার্ম সার্ভেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, দেওয়া হয়েছে। ওকে, আমি আবারও বলছি, সবাই দেও নাই, এখনো অনেকে দেও নাই। আবারও বলছি, যারা যারা দেও নাই একটু প্লিজ আজকে একটু দিয়ে দাও, ঠিক আছে? আর বাকিদেরকেও একটু গ্রুপে বলে দাও যে সার্ভারটা কমপ্লিট করার জন্য, স্যার ঠিক আছে? স্যার স্যার যারা ওই গুগল ড্রাইভে লিংকে যারা সাবমিট করেছে তাদের তো মার্ক আসে নাই। হ্যাঁ, আমি একটু বলে দিতেছিলাম, একটু বলো তো তাহলে তুমি, মানে কার কত মানে দরকার আইডি গুলো বলো, আমি বলে দিচ্ছি। স্যার আমার হচ্ছে 525 18215 11525 11 525 11525, তুমি পাইছো 18। তারপর আর কেউ আসো? 357 ও পাই নাই। এরপরে 619 357, সেই পাইছে 20। আর 619 একটা। 619 পাইছে 16। এই যে এখানে আমার কোন কোশ্চেনে কত পাইছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে আছে। তোমাদের কারো কোনো কনফিউশন থাকলে কে কোন কোশ্চেনে কত পাইছে সেটাও এখানে আছে। আর কেউ? ওকে, 11016। রাকিবুল হাসান 19। ওকে, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের বিএলসির মধ্যে অ্যাটেন্ডেন্সটা দিয়ে